অনেকটা বছর পেরিয়ে গেল, শর্মিলার বিয়ে হলো, কিন্তু আর মা হতে পারছে না। অনেক মনে মনে কিন্তু আশা, ভরসা, ভালোবাসা যে কী করে একটা সন্তান কোলজুড়ে আসবে। বিয়ে হয়েছে, 6টি বছর পার হয়ে গেল। ওর সঙ্গে যাদের বিয়ে হয়েছে প্রত্যেকেরই কোলজুড়ে সন্তান এসে গেছে, কিন্তু শর্মিলার কোন শূন্যই রয়ে গেল। তার কোল আর আর আলো কেউ করলো না। অনেক ডক্টরের কাছে ছুটাছুটি, কেউ কেউ বলছে শুধু ডক্টর দেখালে হবে না, অনেক দেবদেবীর পূজা অর্চনা, কেউ কেউ বলছে মাদুলি ধারণ করো। সব কিছুই করা হলো না, আর কিছুতেই কিচ্ছু হচ্ছে না। অনেক দিন ভাবতে ভাবতে, এইভাবে চিন্তা করতে করতে একদম মনটা বিষক্রিয়া হয়ে গেছে। আর মনে আর সন্তানের জন্য কোনো আকাঙ্ক্ষাও নেই। জানে যে আর হবে না। আর মানুষের সামনে গেলেই একটা সংকোচতা। কারণ আমাদের সমাজে আছে যাদের সন্তানাদি না হয়, সে সমস্ত মেয়েদের মুখ দেখাও নাকি অনেক পাপ। তাই শর্মিলা মনে মনে ভাবছে যে মানুষ হয়তোবা আমাকে সোজাসুজি বলছে না, কিন্তু কোনো শুভ কাজ বা সকালবেলা আমার মুখ যদি দেখে, কারোর যদি দিনটা একদম নষ্ট হয়ে যায়, তাই সে সবসময় কিন্তু একটু বুঝে বুঝেই চলাফেরা করতো। আর দিনে দিনে কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক তার কমে গেল। বেশি কারোর সঙ্গে কথাবার্তা বলে না। হঠাৎ একদিন দেখা যাচ্ছে তার শরীরে বিশেষ কিছু পরিবর্তন আসছে। তখনই কিনা ছুটে গেল ডাক্তারের কাছে। পরীক্ষা নিরীক্ষা করার পর ডক্টর বললেন যে তুমি তো মা হতে চলছো। শুনে শর্মিলার বুকটা অনেক বড় হয়ে গেল। আমি মা হতে চলেছি। সঙ্গে সঙ্গে বাড়িতে এসে স্বামীকে ফোন করে বলল যে এই যে শোনো, আমি কিন্তু আর বলবো না, তুমি এসো তাড়াতাড়ি, তারপরে দেখবে আমার কি ঘটনা ঘটেছে। হাজব্যান্ড অনেকবার জিজ্ঞাসা করলো। শর্মিলার হাজব্যান্ড দুইজন কিন্তু দুই জায়গাতে থাকে। যেহেতু শর্মিলা এক জায়গাতে চাকরি করে, তাই সে সেখানেই থাকে, আর হাজব্যান্ড বাড়িতে থাকে। ওখানে হাজব্যান্ড চাকরি করে। তখন হাজব্যান্ডের দৌড়াদৌড়ি করেই পরের দিন চলে এলো শর্মিলার ওখানে। এসে যখন জিজ্ঞেস করলো, তখন রিপোর্টগুলি সামনে এনে দিল। দেখার পর দেখা যায় শর্মিলা মা হতে চলেছে। হাজব্যান্ডও অনেক আনন্দ। কিন্তু কয়েকদিন থাকার পর হাজব্যান্ডকে তো যেতেই হবে, আর শর্মিলাও তো এখানে থাকতেই হবে। তখন হাজব্যান্ড চলে গেল। আর সবসময় শর্মিলার কাছে একটা মেয়ে থাকে, ওর রান্না বান্নার সাহায্য করা বা ঘর দরজা পরিষ্কার এই সমস্ত জন্য। তো এই মেয়েটাই আছে। আর শর্মিলা, হাজব্যান্ড চলে গেল, বললেন যে আবার আসবো কয়দিন পরে। এখন তো বাধ্য হয়ে যেতে হবে। তখন শর্মিলা থাকছে, কিন্তু দেখা যাচ্ছে শর্মিলার দিন দিনই শরীরটা অনেকই রুগ্ন হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করতে পারছে না, বা কোনো বয়স্ক একজন কেউই ঘরে নেই যে সব কিছু একটা দেখাশোনা করবে। আর ওই মেয়েটা তো এত কিছু বোঝেও না, ওকে তো দায়ী করলেও হবে না। তখন শর্মিলা প্রায়ই শুয়ে থাকে। ডিউটিতে অনেক কষ্টে যায়, পরে পরে ডিউটি তো যেতে ইচ্ছে করছে না, ছুটি নিয়ে আছে। এমন সময় ওদের বাড়ির সামনে দিয়ে একজন মাসিমা সবসময় যাতায়াত করেন। খুব ভালো মাসিমা। 2-4 দিন শর্মিলার সঙ্গে দেখা হয়েছে, কথোপকথন হয়েছে। উনি শর্মিলাকে দেখতে না পেয়ে ওই মেয়েটাকে জিজ্ঞেস করলো, কিরে, তোদের ঘরের ম্যাডাম কোথায়? বললো, জানেন না, ম্যাডামের তো শরীর খারাপ। কি হয়েছে ম্যাডামের? আপনি গিয়ে একটু দেখুন ম্যাডাম কি হয়েছে। এলো মাসিমা, এসে ঘরে জিজ্ঞেস করলো, দেখে শর্মিলা শুয়ে রয়েছে। বললো, মা তোমার কি হয়েছে? বললো, মাসিমা আমার শরীর ভালো না। এমন সময় শর্মিলা উঠে বসতেই মাসিমা দেখে বুঝে গেলেন। মাসিমার মনে অনেক আনন্দ এলো। যা হোক, ঠাকুর এখন তোমাকে মুখ তুলে তাকিয়েছেন। তোমার কুল জুড়ে একটা আমার নাতি আসুক। শর্মিলা এই কথা শুনে শর্মিলারও খুব ভালো লাগলো। বলল যে বসুন মাসিমা, চা খাবেন। মাসিমা তখন বসলেন, কথা বললেন, পরে চলে গেলেন। এখন মাসিমা প্রায়ই আসা যাওয়া করছেন, আর শর্মিলাকে মাথায় তেল দিয়ে দিচ্ছেন, শর্মিলাকে বসে বসে ভালো কথা বলছেন, একটু রান্না করে খাওয়াচ্ছেন। এরপরে দেখা যাচ্ছে মাসিমা দুপুরবেলা খুব সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে শর্মিলার জন্য নিয়ে আসেন। শর্মিলাকে বলেন যে এই দেখো, এটা দিয়ে তুমি খেতে পারবে, ওইটা দিয়ে খেতে পারবে, এই তেঁতুলের আচার, এই আমের আচার, এই লেবুর আচার। প্রায় দিন মাসিমা নিয়ে আসে। শর্মিলাও খুব আনন্দ।
তো কথাবার্তা বলতে বলতে একদিন শর্মিলা জিজ্ঞেস করলেন যে, মাসিমা আপনার ছেলে মেয়ে কয়জন? বলে, বৌমা আমার একটাই ছেলে। বলে, আপনার ছেলে কোথায় থাকে মাসিমা? কোনোদিন তো দেখলাম না। আমার ছেলে বাইরে চাকরি করে, সেখানে আমার বৌমাও থাকে। আমি বাড়িতে এমনিতেই সাধ করে পড়ে থাকি। আমার দুঃখ হোক কষ্ট হোক একা একা সব করি, কিন্তু তবুও আমার স্বামীর ভিটে ছেড়ে চলে যেতে ইচ্ছে করে না। ছেলে আমার উপরে অনেকই রাগ, কেন ওর সাথে যাই না। বৌমাও রাগ, কিন্তু আমি যাই না, আমার ভালো লাগে না। ওরা আসে, আমার ছেলে সপ্তাহে সপ্তাহে এসে আমাকে বাজার হাট সব করে দেয়, আমার কোনো অসুবিধা নেই। শুনে কিন্তু খুব ভালো লাগলো। আমার ছেলে কিন্তু খুব ভালো, খোকা খুব ভালো, আমাকে খুব আদর যত্ন করে। আমার বৌমাও তেমনিটি। শুনে শর্মিলার খুবই আনন্দ লাগলো। বললো, মাসিমার ছেলে এত ভালো, মাসিমা এত সুন্দর হেসে মন খুলিয়ে বলছেন, আমারও যদি এরকম একটা বাচ্চা হয়, আমাকে খুব ভালোবাসে। শর্মিলা মনে মনে ভাবছে। এই করে তো আরও কতদিন চলে গেল, মাসিমা সবসময়ই আসছে, সবসময়ই আসছে। এদিন তো পুরো বেলা মাসিমা এলো। মাসিমা এসে বসলেন। শর্মিলা বলল, মাসিমা আপনি তো এসেছেন, একটু বসুন, আমি একটু চান করে আসি। যাও বাবা। ঘরের দরজা খোলা। এমন সময় হঠাৎ করে শর্মিলা শুনছে ঘরের মধ্যে কি জানি এত বাকবিতণ্ডা হচ্ছে, এত চেঁচামেচি হচ্ছে। শর্মিলা তাড়াতাড়ি গায়ে জল ঢেলে কাপড়টা পরে দৌড়ে এসে দেখে ঘর থেকে ছুটে যাচ্ছে একটা 25-26 বছরের যুবক। শর্মিলা জিজ্ঞেস করলো, মাসিমা এ কে ছুটে গেল? মাসিমা দেখছে একদম মাটিতে পড়ে একদম বিলাপ দিয়ে কান্না করছে। মাসিমা, মাসিমা আপনার কি হলো? এত কান্না কেন করছেন? উঠুন, বলুন কি হয়েছে? তখন মাসিমা বলছেন, মাগো সবই আমার কপাল, আমার কপাল বলেই আমি কারোকে দোষ দিই না। তোমাকে আমি মিথ্যে কথা বললাম। তুমি যে বলেছিলে আমার সন্তানের কথা, আমার ছেলে, আমি সব নিজের মনের যে সমস্ত আকাঙ্ক্ষা তা দিয়েই আমি সব গল্প বলে তোমাকে শুনিয়েছি। আসলে তা ঠিক না। আমার ছেলে আমার সাথে থাকে না, ও অন্য জায়গায় থাকে। কি করে জানি না, কোথায় ওর ঠিকানা পাই না। ও হঠাৎ হঠাৎ আসে, সপ্তাহ 15 দিন 1 মাস পরে এসেই আমার ঘরে যা ভালো মন্দ জিনিস পায় সব নিয়ে ছুটে চলে যায়। আমি যতই বলি ও কিছু শুনে না, আমাকে মারধর করে। বৌমা তোমাকে আমি মাপ চাইছি। তোমার ঘরের এই যে সুন্দর ঘড়িটা টাঙানো ছিল, দেখো বৌমা, কত বারণ করলাম, কত বারণ করলাম, শুনলো না। সেই ঘড়িটা নিয়ে সে পালিয়ে চলে গেল। আর দেখো, হঠাৎ দেখলাম মাসিমার হাতের মধ্যে দিয়ে রক্ত বের হচ্ছে। মাসিমা এটা কিভাবে হলো? বললো, এই যে তোমার এখানে যে এই বেলটা ছিল, এই বেলটা দিয়ে আমাকে বাড়ি দিয়েছে, আর সেটা আমি দিতে চাইনি, ঘড়িটা নিতে বাধা দিয়েছিলাম, এই বেলটা দিয়ে বাড়ি দিয়ে দেখো তোমার ঘড়িটা কত সুন্দর ছিল, আমি এই ঘড়িটা আবার কিনে এনে দেবো। বাচ্চা তুমি আমার উপরে রাগ করো না, আমার উপরে রাগ করো না। আমি কি করব, আমি যে একদম বিপদগ্রস্ত হয়ে গেছি। ও যে এখানে এসেও আমাকে খুঁজে উঠবে আর তোমার ঘর থেকে কিছু নিয়ে যাবে, আমি এটা ভাবতেই পারি না। বলে মাসিমা অঝরে কান্না করছে। হঠাৎ আমার মনে এলো, হায় সন্তান, এই সন্তানের জন্য আমি এতদিন পাগল হয়ে কান্না করছি, আর আজ মাসিমা সন্তান পেয়ে অঝরে সারা জীবন কান্না করছে। নিয়তির কি লেখা, কার কপালে কি দেয় কেউ বলতে পারে না। কোনো মা বাবা চায় না তার সন্তান খারাপ হোক, কিন্তু তারপরেও হয়ে যায় কিভাবে? পরিবেশ থেকে সন্তানরা নষ্ট হয়ে যায়। মা বাবা চায় না তার সন্তান নষ্ট হোক। আমার মনে অনেক খারাপ লাগলো। আমার সামান্য একটা ঘড়ির জন্য মাসিমার হাতটা কি অবস্থা করলো, বেল্ট দিয়ে বাড়ি দিয়ে রক্ত ঝরছে। আমি উঠে গিয়ে মলম নিয়ে মাসিমার হাতে মলম লাগিয়ে দিলাম। মাসিমাকে বললাম, মাসিমা আপনি একটুকু কান্না করবেন না, আমি আছি। আমার এই ঘড়ির জন্য আপনি অনুতাপগ্রস্ত হবেন না। মাসিমা, আমি আপনাকে ভুল বুঝবো না, আমি আপনাকে খারাপ ব্যাপারও করব না। এই ঘড়ির জন্য আপনি আর এরকম আকুতি করবেন না। মাসিমা, আমি সব বুঝে নিয়েছি। কোনো মা বাবা চায় না তার সন্তানটা খারাপ হোক, কিন্তু সেই সন্তান কিছু কপালে লিখন আর কিছু পরিবেশের দোষে সেই সন্তান অনেক সময় আমাদের অনেক অবাধ্য হয়ে যায়, আর সেই অবাধ্যের শিকার হয়ে মা কারোর কাছে মুখ তুলতে পারে না। মাসিমা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে, কতদিনের দুঃখ ঝাড়ছে। আর আমার বুকের ভেতরে যেমন একদম কোথায় যে গিয়ে সেই মাসিমার দুঃখটা জমা হচ্ছে আমি বুঝতে পারলাম না। বন্ধুরা, আজকের এই গল্পটা কীরকম লাগলো? আমরা সবাই সন্তানের জন্য মায়েরা অনেক আকুতি করি।
আমরা কি চাই আমাদের সন্তান অমানুষ হওয়ার জন্য? কোনোদিনও চাই না। নিজে না খেয়ে সেই খাওয়াটাও আমাদের সন্তানকে খাওয়াই। কিন্তু সেই সন্তানও একদিন মা-বাবাকে এমন এক জায়গায় নিয়ে যায় যে মা-বাবা আর মুখটা তুলে উঁচু করতে পারে না। সেটা কি সন্তানরা বোঝে? বোঝে না। সে প্রত্যেকেই কিন্তু মা-বাবা হবে। তাই সেই জিনিসটা একটা বয়সের পর নিশ্চয়ই বুঝতে হয়। না বুঝলে কিন্তু তার নিজের জীবনেও অনেক দুঃখ থাকে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? সবাইকে অনেক, অনেক ভালোবাসা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি ভারতের আসামের হোজাই থেকে আজকে এই ছোট্ট গল্পটি আমার বন্ধুদের উদ্দেশ্যে নিয়ে এলাম। সবাই সম্পূর্ণ গল্পটি দেখার পর প্রত্যেকে একটি করে লাইক দিবেন এবং কমেন্ট করে কেমন লাগলো জানাবেন। আর যারা যারা নতুন আজ আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকেন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। আমার এখানে আমার ডেইলি লাইফস্টাইল, ডেইলি ব্লগ বন্ধুরা। তবুও অনেক কাজের ঝামেলায় প্রতিদিন দিতে পারছি না এখন। একদিন পরপরও হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা মার্জনা করবেন। আর সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন একটু এগিয়ে যেতে। আমার ছোট্ট চ্যানেলটি যেমন আমি ধীরে, ধীরে আমি বড় করতে পারি। আপনারা সেটাই আমাকে একটু সাপোর্ট করবেন। আজ আসি বন্ধুরা, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা।